বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, শুরু করছি দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন দেশপ্রেমী প্রবাসীর কথা। আজকে আমাদের মাঝে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন যারা বর্তমান প্রবাসী। তাদের পরিচয় আপনাদের মাঝে এখনই তুলে ধরবো। তার পূর্বে প্রিয় দর্শক, যারা ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আমাদের লাইভে যুক্ত হবেন, আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা চাইলে আমাদের দেশ ও প্রবাস টিভির ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং আপনিও চাইলে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে পারেন। আপনি যদি মানবতার কল্যাণে আপনি যদি একজন প্রবাসী হন, তাহলে আপনারা আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে পারেন। আমাদের অতিথি হয়ে আসতে চাইলে আপনি যে কোনো একজন প্রবাসী হতে হবে, তাহলে আপনার এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে পারবেন। চলুন, আজকে যারা আমাদের মাঝে অতিথি আসছেন তাদের পরিচয় আপনার সামনে তুলে ধরছি। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ রাসেল, বাহরাইন প্রবাসী, নোয়াখালী, বাংলাদেশ, এবং আমাদের মাঝে আছেন মোহাম্মদ ফারুক ব্যাপারী, ওমান প্রবাসী, চাঁদপুর, বাংলাদেশ। জনাব মোহাম্মদ রাসেল, বাহরাইন প্রবাসী, আপনাকে দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন দেশপ্রেমী প্রবাসীর কথার অনুষ্ঠানের পক্ষ থেকে আমি হেলালুদ্দিন মুন্সি আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ হেলালুদ্দিন মুন্সি ভাই, আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি দেশ ও প্রবাস টিভির পরিবারের সবাইকে, এবং দেশ ও প্রবাস দেশপ্রেমী প্রবাসী টিভির প্রবাসী দেশপ্রেমী ও প্রবাসীর কথা অনুষ্ঠানে সম্মানিত সকল দর্শকবৃন্দকে স্বাগত ও আমার রক্তিম সালাম, অভিনন্দন। আমি মোহাম্মদ রাশেদ। আহ জি, জি রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে ফিরবো আমরা, আপনাদের পরিচয় আমরা জানবো। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন জনাব ফারুক ব্যাপারী, ওমান প্রবাসী, চাঁদপুর, বাংলাদেশ। জনাব ফারুক ভাই, আপনাকে দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন দেশপ্রেমী প্রবাসীর কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি হেলালুদ্দিন মুন্সি আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ হেলালুদ্দিন ভাই, মুন্সি ভাই। দেশ ও প্রবাস টিভিকে অসংখ্য ধন্যবাদ। জি ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং কি ফারুক ভাই এবং রাসেল ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রবাসে বসে আজকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আপনাদের প্রবাসের ব্যস্ততম সময় থেকে আজকে আমাদের মাঝে সময় দিবেন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে সেই সাথে প্রিয় দর্শক, আপনারা যারা ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, আপনারা আমাদের লাইভ প্রোগ্রামটি শেয়ার করে দিবেন এবং আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের কমেন্ট করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের মাঝে দুজন অতিথি আছেন, তাদের কাছে প্রশ্ন রাখতে পারেন, তাদের কাছ থেকে আমরা উত্তর আশা করবো। প্রিয় দর্শক, চলুন আজকে যারা আমাদের মাঝে অতিথি আসছেন তাদের পরিচয় আপনারা জানলেন, আমরা এখনই তাদের কাছ থেকে তাদের পরিচয় শুনবো। জনাব মোহাম্মদ রাসেল, বাহরাইন প্রবাসী। রাসেল ভাই, আমি আপনার ছোট্ট একটু পরিচয় দিয়েছিলাম, আপনি যদি আপনার ডিটেলস পরিচয়টা অডিয়েন্সের উদ্দেশ্যে তুলে ধরতেন, রাসেল ভাই। জি, অসংখ্য ধন্যবাদ হেলালুদ্দিন ভাই, আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ রাশেদ, বাহরাইন প্রবাসী, নোয়াখালী, বাংলাদেশ। আমি কাজ করছি এখানে, ছোট একটা কাজ করছি, জব করছি। সেই সাথে আমি অনলাইন ভিত্তিক একটা প্ল্যাটফর্ম, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের গর্বিত সদস্য, ছাত্র। আহ এই আর কি, একজন প্রবাসী রেমিটেন্স। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার পরিচয়টা আপনি অডিয়েন্সের উদ্দেশ্যে তুলে ধরেছিলেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন জনাব ফারুক ব্যাপারী, ওমান প্রবাসী, চাঁদপুর, বাংলাদেশ। ফারুক ভাই, আপনি আপনার পরিচয়টা আমি অডিয়েন্সের উদ্দেশ্যে তুলে ধরেছিলাম, প্রবাসী পরিচয়। আপনি যদি আপনার বাকি পরিচয়টুকু অডিয়েন্সের উদ্দেশ্যে তুলে ধরতেন, ফারুক ভাই। আসসালামু আলাইকুম। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, গ্রাম হচ্ছে ফরিদগঞ্জ, থানা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর। আমি ওমান প্রবাসী। হেলালুদ্দিন ভাই, আপনি আমাকে আপনার প্রবাস টিভি কে থেকে আপনি জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরবো আপনার কাছে আমরা আবারও। আমি এখন সরাসরি যাচ্ছি জনাব রাসেল, আপনার কাছে। রাসেল ভাই, আপনি বাহরাইন প্রবাসী। রাসেল ভাই, আপনি প্রবাস জীবনে কবে পাড়ি জমিয়েছিলেন, কত বছর চলছে প্রবাস জীবন? জি, ধন্যবাদ। আমি প্রবাস জীবনে পাড়ি জমাই 2016 সালের 29শে অক্টোবর বাহরাইনে প্রবেশ করি। সেই থেকে এই পর্যন্ত 4 বছর 4 মাস রানিং চলতেছে। এখানে আছি, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। জি রাসেল ভাই, আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রাখি। বর্তমানে তো কোভিড-19 এর আপনার ওই জায়গায় বাহরাইন কি পরিস্থিতি?
জি, বর্তমানে অবস্থা আগের চাইতে অনেক খারাপ। মানে দ্বিতীয় পর্যায়ে যে করোনাটা আসছে ওইটা প্রাদুর্ভাব এখানে অনেকটাই আছে। প্রতিদিন মনে করেন যে 600-700 আক্রান্ত আছে। তবে এটা পূর্বে ছিল না। দ্বিতীয় পর্যায়ে আসি একটু প্রাদুর্ভাব বেশি পড়ছে আর কি বাহারাইনের প্রতি। আচ্ছা আচ্ছা, বর্তমানে বাহরাইনে একটু প্রাদুর্ভাবটা বেশি হচ্ছে আর কি। জি জি। ভাই, রাসেল ভাই, আমি আপনার কাছে আসবো আবারও। আমি এখন সরাসরি যাচ্ছি জনাব ফারুক ব্যাপারী আপনার কাছে। ফারুক ভাই, আহ, আপনি কবে প্রবাস জীবনে পাড়ি জমিয়েছিলেন? কত বছর চলছে প্রবাস জীবন? প্রবাস জীবন আমার 2018 সালে আসছি, 2 বছর শেষ। আবার আমি নতুন করে বিশে পতাকা লাগাইছি। এই পর্যন্ত আমার কথা কথা আরো আছে, অবশ্যই বলবো। জি ফারুক ভাই, আমি আপনার কাছে, যেহেতু আমি রাসেল ভাইয়ের কাছে প্রশ্ন রাখি নাই, আপনার কাছে রাখতেছি। প্রবাস জীবনে শুরুতে কোনো ইতিহাস আছে কি বা কোনো হিস্টোরি আছে কি বলার মতো? প্রবাস জীবন শুরুটা কিভাবে হয়েছিল আপনার? যে আমার প্রবাসে আসার অনেক আশা ছিল, এমন আমার গার্জিয়ানে পাঠানোর অনেক আশা ছিল। ঠিক আছে, আমি দেশে অনেক ভালো ছিলাম, আল্লাহর মতো অনেক ভালো চলছি, মা বাপের নিয়ে ডাইল ভাত খাইছি, সবাই ফ্যামিলি নিয়ে সুন্দর করে চলছি। অনেক স্বপ্ন ছিল সবাই নিয়ে সবাই মাঝে থাকবো, এমন বিদেশে যাব, বিদেশে পাঠাবো, ভালো কিছু টাকা পয়সা দিব, এমন ফ্যামিলি চলবে, ভালো চলবে। বিদেশে আইসা এত কষ্ট, এত বেদনা, এত যন্ত্রণা, এটা বুঝতে পারি নাই। ঠিক আছে, তাহলে আচ্ছা আচ্ছা। এর চেয়ে কষ্ট, বিদেশের মতো কষ্ট যন্ত্রণা এমন আমরা বাংলাদেশে ছিলাম, যাই করছি, কর্ম করে খাইছি, এমন কর্ম করছি। বিদেশে হয় করতে হয় কর্ম, দেশে থেকে করতে হয় কর্ম, কর্ম ছাড়া তো আর ভাত নাই। ঠিক আছে, আমরা দেখছি দেশে 2টা বছর আমার পাড়ি দিচ্ছি, বিদেশ প্রবাস প্রবাস জীবন শেষ, 2টা বছর, আরো 2টা বছর চলে যেতে আছে, 4 বছর পাড়ি দিছে। তাহলে আমার কোনো কিছু পাই নাই। আমি বাংলাদেশে থাকলে আমাদের কাছে যেটাই করতাম, একটা কর্ম করে খাইতাম, ডাল ভাত, মা বাপের নিয়ে চলতাম, ভাই বোনের নিয়ে চলতাম। অনেক ইতিহাস আছে ভাই, ইতিহাসের শেষ নাই। বিদেশে এসে বহুত ইতিহাস দেখলাম। মানুষ মানুষ এমন করে, মানুষের মতো আমরা মানুষের এত ছোট, মানুষের মাথা মানুষ কেমনি কিভাবে বাড়ি দেয়, কিভাবে বাড়ি দেয় এমন। এই যে আপনার বিষের ব্যবসা করে, মানুষগুলোর আইনা হরানি করে, চারকি ঠিক মতন দেয় নাই, তারপরে আপনার চারকি নিয়ে আপনার অবহেলা করে, বেতন 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 কই আইনা বেতনের চারকি দেয় নাই, দেয় রোডে ঘাটে ছাইরা দেয়। এই নানান ধরনের কাহিনী করে। যেরকম আমাদের কিছু কিছু আমরা মানুষেরা দালালি করি, আমরা বিষের ব্যবসা করি। ভিসা আপনার 2 লাখ টাকার ভিসা, 1 লাখ টাকার ভিসা, 4 লাখ, 3 লাখ, 3.5 লাখ এরকম নেয়। এগুলা যে গরিব, সবার স্বার্থে তো কুলায় না, সবার স্বার্থে তো হয় না। বাংলাদেশে আমরা এমনও লোক আছি, গরিব দুঃখী, ঘরের ভিটা নাই, ঘরের ভিটা বিক্রি করে প্রবাসে প্রবাসে আসে, অনেক একটা স্বপ্ন নিয়ে, যেমন ভালো কিছু করবে, ভালো কিছু সব আত্মীয় স্বজনের জন্য করবে, ঠিক আছে, ফ্যামিলির জন্য করবে, মা বাপের জন্য, বউ ছেলে সন্তানের জন্য করবে। তা আমরা কিছুই পাইতাছি না, আমাদেরকে আইনা হরানি করে, নানান ধরনের কষ্ট দেয়, প্রবাসী আইনা ছাইরা দেয়। ঠিক আছে, বেতন কইয়া বেতনে আনি, বেতন দেয় নাই। বিশটা পাতাকার ভিতরে, বিশার ভিতরে আপনার 90 রিয়াল স্যালারি আছে, স্যালারি কই, স্যালারি দেয় না, স্যালারি ঠিক মতন দেয় নাই। ওই আপনার এঙ্গেজের দোকানের কথা কই না, আপনার দোকানের কোনো এবিলিটি নাই, দোকানের কোনো ঠিক ঠিকানা নাই, নানান কাহিনী করে। এত আমাদের আমাদের মতো পাবলিক, এমন আমাদের মতো সাধারণ মানুষ এসব কাজ করে। তাহলে যারা যারা আছেন বাংলাদেশের, আমার ভাই এমন, বাবা মা, সবাইকে সতর্ক হবেন। এমন যারা পাঠাবেন, এমন আমার ভাই পাঠাই নাইলে আমার বাবা পাঠাই, যারা আত্মীয় স্বজন পাঠাবেন, ভালো মানুষ ধরে পাঠাবেন, ভালো মানুষ চিন্না পাঠাবেন। ঠিক আছে, কোনো দালাল ধরে বিদেশে পাঠাবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ঠিক আছে, আর আমার কোনো কথা নাই, যারাই জি আসবেন ফারুক ভাই, ফারুক ভালো ভাই, মানুষ আসবো আপনার ধরে কাছে আবার। আসবেন। আসলে আপনার কথা শুনে বুঝলাম আসলে আপনি হয়তো বা অনেক কষ্টে আছেন। শুনবো আপনার কাছে আবারও, আমি আসবো আপনার কাছে আবারও। আমি এখন সরাসরি যাচ্ছি জনাব মোহাম্মদ রাসেল, বাহরাইন প্রবাসী। রাসেল ভাই, আসলে ফারুক ভাই হয়তো বা অনেক কষ্টে আছে, সেই বিধায় হয়তো বা আজকে এই কথাগুলো এনে বলছে।
আসলে প্রবাসে আসার প্রত্যেকটা মানুষের একটা ইতিহাস থাকে, বা অনেকেরই প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন নিয়ে প্রবাসে আসে। তো প্রবাসে শুরুতে আসার আপনার একটু অভিজ্ঞতা যদি শেয়ার করতেন রাসেল ভাই। আসলে এখানে আমার ভাই একজন আছে একটা কোম্পানিতে, উনি কোম্পানির পরে উনি যা কিছু করার উনি করে। তো আমি ভাইয়ের রেফারেন্সে আসছি, তো এত বেশি মানে সমস্যা হয় নাই। তারপরেও কিছু কিছু কাজের ক্ষেত্রে আমার কিছু কিছু কষ্ট করতে হয়েছে প্রথমে। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, তবে প্রথম অবস্থাতে একটু কষ্ট বেশি বলতে আমি ওই ভাইয়ের সাথে ওখানে কোম্পানিতে কাজ করা লাগছে। আহ একটু হেভি কাজ ছিল, যা আমার দ্বারা সম্ভব ছিল না। তারপরও মানে কি করা, এখানে আসি তো বাধ্য হয়ে গেছি যে করতে হইব। এতগুলো টাকা খরচ করি আসলাম, কাজ যদি না করি আবার বাড়িতে ফেরত পাঠাবে, তাহলে এখানে মানে ফেরত যাইও কিছু করার নাই, ওই টাকাগুলো আবার মানুষের ফেরত দিতে হবে। সবকিছু মিলে আমি মানে এখানে থাকতে বাধ্য হলাম আর কি। জি রাসেল ভাই, জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাসেল ভাই, আপনাদের যে বর্তমানে কোভিড-19 এখনো শেষ হয় নাই, যে কোনো দেশে এখনো ক্লিয়ার হয় নাই আর কি। তো আপনাদের এই কোভিড-19 এর সময় ওই দেশে কোনো লকডাউন ছিল কিনা, বা লকডাউন থাকাকালীন সময়ে আপনারা যে কোম্পানিতে আছেন ওই কোম্পানি থেকে কোনো স্যালারি পাইছেন কিনা? আসলে এখানে লকডাউন হয়েছিল দীর্ঘ 8 মাস এখানে লকডাউন ছিল। তারপরে কিছুদিন মানে খাওয়া হোটেল গুলা খুলে দিছিল। এরপর আবার 1 ফেব্রুয়ারি থেকে আবার নতুন করে লকডাউন দিয়েছে। তবে আহ, পূর্বের চাইতে এখন একটু নিয়ম কড়া করে দিয়েছে আর কি, যাতে করে সবাই আক্রান্ত থেকে মুক্ত থাকতে পারে আর কি। আর মাস্ক, স্যানিটাইজার বা যে যাবতীয় যা কিছু আছে এগুলা যারা মানে ভালো কোনো কোম্পানি পায়, তারা ওই কোম্পানিগুলা মাস্ক, স্যানিটাইজার বা অনেক সময় খাওয়ার পয়সাও দিয়ে দেয়, যদি ভালো কোনো কোম্পানি হয়। আর যদি খারাপ কোম্পানি পড়ে বসে, তাহলে তো এটার কোনো অস্তিত্বই নাই। অনেক সময় অনেকে হাত পাতি খাইতে হয়, এমনও অবস্থা হয়েছে। আচ্ছা আচ্ছা, বহুত সমস্যা ছিল আর কি। আচ্ছা রাসেল ভাই, লকডাউনের সময় বাংলাদেশ সরকার থেকে বা বাংলাদেশ এম্বাসি থেকে কোনো ধরনের সহযোগিতা আপনাদের কাছে আসছিল কিনা? বাংলাদেশ এম্বাসি থেকে আহ, কিছু কিছু সহযোগিতা আসছিল, যারা মানে আহ মূল পর্যায়ে তারা পাইছে, কিন্তু যারা গ্রাম অঞ্চলের দিক দিয়ে করছে তারা একটু কম পাইছে। তারপরও সর্বোপরি এরা চেষ্টা করছে, বাংলাদেশ এম্বাসি থেকে এরা সর্বোত্তক চেষ্টা করছে। আচ্ছা রাসেল ভাই, এই যে লকডাউনের সময় ওই দেশের সরকার থেকে, আপনি যে বাহরাইনে আছেন, ওই দেশের সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা পাইছিলেন কিনা? এই দেশের সরকার থেকে আসলে এই দেশের সরকারটা হচ্ছে মানবিক, উনার মতো মানে সরকারি হয় না। উনি সর্বাত্মক সহযোগিতা করেছেন যে যারা এই দেশে আসে, এই প্রবাস জীবন করছে, প্রবাস জীবন পাড়ি দিছে, এখানে আসি যারা আছে কাজ কর্ম করে খাচ্ছে, এদেরকে নিয়ে একটা টিম করে তাদের জন্য মনে করেন যে যাদের ভিসা নাই তাদের ভিসা লাগানোর হাফ পয়সা করে দিয়েছে। তারপরে যা এলে মানে একটা অফার দিয়েছে, ওখানে যারা ভিসা লাগাইছে তারা অনেক কিছু সুযোগ সুবিধা পাইছে। মান্থলি মনে করেন যে 30 দিন করে খানার পয়সা পাইছে, রুম ভাড়া ফ্রি, তারপরে গ্যাস না, এই রুম ভাড়া, পানি বিল, বিদ্যুৎ বিল, এগুলা সবকিছুই অন্যান্য দেশিদেরকে মওকুফ করে দিয়েছে এই দেশের সরকার। সব মিলে উনি একজন মানবিক মানুষ, বাহরাইন সরকার। জি রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনলাম আসলে আপনাদের যে সরকারের কথা বলছিলেন, আসলে ভালো মানুষের কথা ভালোই বলতে হয়। অনেক সময় খারাপ মানুষের কথা তো আর ভালো বলা যায় না। তো যেহেতু আপনাদের সরকার আপনার সাথে ভালো কাজ করেছে, আপনারা ভালো বলতেছেন, আপনাদের সরকারকে আসলে আমরা তো ধন্যবাদ জানাতেই হবে, কারণ আপনাদের সাথে এত সুন্দর বিহেভ করেছেন। আসলে ভাই আপনি থাকুন আমাদের সাথে, আমি এখন সরাসরি যাচ্ছি জনাব ফারুক ব্যাপারী আপনার কাছে। জনাব ফারুক ব্যাপারী, ওমান প্রবাসী, চাঁদপুর, বাংলাদেশ। ফারুক ভাই, আপনার বর্তমানে আপনি ওমানে আছেন, ওমানের কোভিড-19 এর করোনার কি অবস্থা? এখন কি ওমানে করোনা কি আছে কিনা? যে আমি
যেটুকু জানি আমি জানি মোটামুটি আগের থেকে সুস্থ আছে, ইনশাল্লাহ সুস্থ রাখছে, সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখে, দোয়া করি। যে কোনো রাষ্ট্রে, এমন উম্মাহ না, যে কোনো রাষ্ট্রেতে সবাই যেন আল্লাহ সুস্থ রাখে। সব কত মার সন্তান আছি আমরা, সবাইকে আল্লাহ সুস্থ রাখে। আল্লাহ সুস্থ রাখছে, ইনশাল্লাহ আল্লাহ রাখবে, এমন আল্লাহ দিছে আল্লাহ রাখবে। জি ফারুক ভাই, তাহলে ফারুক ভাই, আপনি যে ওমানে আছেন, ওমানে লকডাউন কতদিন ছিল, বা লকডাউনের সময় ওমানের সরকার বা বাংলাদেশ সরকার থেকে কি কি পেয়েছিলেন, কোনো ধরনের সহযোগিতা পাইছিলেন কিনা? আমিও ঠিক সঠিক জানি নাই বাংলাদেশ সরকার দিয়েছে না এই দেশের সরকার দিয়েছে, আমি কিন্তু কিছু টাকা পেয়েছি, মিথ্যা কথা বলি নাই। হ্যাঁ, আমাকে একজনে ডাক দিয়ে নিছে, তুমি তোমার নাম্বারটা দাও। আমি কি দরকার, তোমার নাম্বারটা ধরে নাম্বার দিছে রে আমারে। নাম্বার নিচে নেওয়ার পর আমার আর ফোন দেয় নাই। একটা লোকের হাতে খবর দিয়েছে, দে আমাকে কিছু টাকা দিয়েছে লকডাউনের সময় আর কি। এই পর্যন্ত হেল্প পাইছি, ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা হেল্প পাইছি। আচ্ছা, তাহলে আপনি কিছু পাইছেন। আচ্ছা ফারুক ভাই, আপনি ওমানে যে কর্মস্থলে আছেন, লকডাউনের সময় আপনার মালিক পক্ষ থেকে কোনো ধরনের স্যালারি বা কোনো সহযোগিতা পাইছিলেন কিনা? না, আমার মালিক পক্ষ থেকে এমন আমার যে আনছে তার পক্ষ থেকে আমি কোনো কিছু হেল্প পাই নাই। আমি 8-9 মাস করোনার কারণে আমি খুবই কষ্ট করছি। যাক আল্লাহ চালাইছে, কষ্ট রাখে নাই। যাক একজনের মারফতে ছিলাম, খাওয়াইছে, আল্লাহর হুকুম হইছে, খাওয়াইছে। ঠিক আছে, এটুক পর্যন্ত আমার কথা আছে। আরো কথা আছে, কথা বলবো, কথা অনেক আছে। ইনশাল্লাহ যদি সুযোগ দিয়ে দেন তাহলে আমি কথা বলতে পারি। হেলালুদ্দিন ভাই। আচ্ছা ফারুক ভাই, আপনি বলুন, আপনি আসলে কি বলতেছিলেন, আরো কথা আছে আসলে আমাদের প্রশ্নে, তো হয়তো বা আপনার ওই কথাটা নাও থাকতে পারে। জি আপনি বলুন, আপনার কথাগুলো একটু বলুন। আমি বলতে চাই, যেরকম আমি বাংলাদেশে ছিলাম, যাক যেটে জব করছি, ঠিক আছে, যাই করছি করে আমি বিদেশে আসছি অনেক স্বপ্ন নিয়ে। এই স্বপ্ন আমরা দেখেছি 2 বছরে আমার বাংলাদেশে যেটা ছিল আমার ব্যবসা, যাই করতাম ওই ব্যবসাটা লাভবান হই নাই, লস হয়েছে। বিদেশে আসলাম 2 বছর শেষ, 2 বছরে আমার ইয়ান দিয়ে কোনো লাভবান হই নাই। 2 বছর শেষ যে আবার আমার আকামা লাগাইছি, আমার আবার ইয়ান দিয়ে 1.5 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা আমার ইয়ান দিয়ে ব্যয়, আই নাই। তাহলে আমরা প্রবাসে আইসা আমাদেরকে এই যে এইভাবে আইনা একটা হরানি করাটা মানুষের, এটা কি মানুষ নাকি এরা, আল্লাহ জানে, আল্লাহ পাক ভালো জানে। হ্যাঁ, আগে 2টা বছর আমার এমনি এমনি শেষ হয়ে গেছে, বহুত কষ্ট করছি। মোটামুটি করোনার ভিত্তি দিয়েও যাক আল্লাহ রাখছে, করোনা শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ দিচ্ছে, আল্লাহ ওষুধ ভালো করছে, আল্লাহ দিচ্ছে, আল্লাহ ওষুধ ভালো করবে। এক আর কইছে আমি এখন মোটামুটি যাক যাই আছি, যে লাইনে আছি, আল্লাহ রাখছে রাখছে ভালো। আমাদের কাজ আছে এখন, সামনে কাজ হবে। কিন্তু আমি বহুত কষ্ট করছি, মানে আর শেষ নাই, কষ্টের শেষ নাই। কিন্তু এভাবে বিদেশিদের দোষ দিয়ে লাভ নাই। আমরা বাঙালিরা ভালো না, আমরা বাঙালিরা হইছি অদন পদন, একজনের কারণে 10 জনের বদনাম হয়। আমরা এমন একটা লোক, একটা একটা লোক যদি খারাপ হয় 10টা লোকের বদনাম হয়। একটা লোকে যদি ভিসা বিক্রি করে, ভিসার দাম আছে আপনার 1 লাখ, 1,20,000। সরি জি ফারুক ভাই, হেলালুদ্দিন ভাই, আপনার আমার এখান ফোন আসছিল, যে আপনার ফোন আসছিল, যে হ্যাঁ। কারণে আমি, জি বলেন, হ্যাঁ আবার বলেন। সরি ভাই। ঠিক আছে, বলেন, হ্যাঁ। তাহলে আমরা যে বিদেশে আসি একটা ভালো লোক, নাহলে আমার আত্মীয় স্বজন, আমি তৃতীয় ব্যক্তি হই। ঠিক আছে, আমি তৃতীয় ব্যক্তি, একটা লোকের আইনা হরানি না। আমি যদি একটা লোক গরিব দুঃখীরা যদি আইনা যদি আমি একটা ভালো কাজে লাগাই দিতে পারি, আমার সুনাম এমন দেখেছে, তার মা বাবা খায় আর নামাজ পড়ে দোয়া করবে, এক মুঠ ভাত খাইবে, এমন মা খাইবে, বাবা খাইবে, বোনেরা খাইবে, আত্মীয় স্বজনে খাবে, সবাই দোয়া করবে। রুবের দোয়াটা সবচেয়ে বড় দোয়া। আমাদেরকে আইনা ধরেন, আমি একটা লোক আনছি, ধরেন আমি সাধারণ বুঝাইতে আছি, আমি একটা লোক আনছি, আইনা যদি তারা আমি যদি একটা ভালো কাজ না দেই, তার মনের থেকে একটা বদদোয়া দিবে, গালাগালি করবে, মুখ খারাপ করবে। সবার বেলায় অন্তরে ব্যথা পাইলে আল্লাহকেও বকতে দ্বিধাবোধ করে না। ঠিক আছে, আল্লাহরে বকা দিতেও দ্বিধাবোধ করে না। তাহলে আমরা এই যে এই কাজগুলা করি, এই কাজ কেউ যেন না করেন। আপনাদের কাছে আমি অনুরোধ করে বললাম, হাত জোর করে মাপ চাইলাম, কেউ কাজ করবেন না এসব ধরনের কাজ। বাংলাদেশের মানুষ এমনও লোক আছে, গরিব অসহায়, জমি বিক্রি করা, কিস্তিতে টাকা উড়েয়া, ব্যাংকের থেকে লোন উড়েয়া এই মানুষগুলোর বিদেশে পাঠায়। 2 বছর, 6 মাস যায়, 6 মাস গেলে কোনো টাকা পয়সা পাঠাইতে পারে না। এমনও লোক আছে 2 বছর চলে যায়, বাড়িতে 1 টাকা পাঠাইতে পারে না। ফ্যামিলিরা কিন্তু চায়া থাকে, সন্তান সন্তান বিদেশ গেছে, সন্তান মাস শেষে স্যালারি দিবে,
আমরা খাবো, ঠিক আছে, ওই স্বপ্ন নিয়ে থাকে, মা বাবা আশা থাকে, কিন্তু আমাদের মতো ভাই যারাই আছেন এইসব ধরনের কাজ করবেন না, এটা আমার অনুরোধ রয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত আমার কথা শেষ। আসসালামু আলাইকুম। জি, জি ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ফারুক ভাই আপনার আসলে কষ্টে আছেন হয়তোবা, আমরা তো আর জানি না, কষ্টে আছেন হয়তোবা, এই জন্য কষ্টের কথাগুলো আসতেছে। রাসেল ভাই, আমি আসলে ফারুক ভাই কথাগুলো বলছে, আপনি অবশ্যই শুনছেন। ফারুক ভাইয়ের কথার সাথে আপনি আসলে এই কথাটা কিভাবে বলতেছেন, যারা প্রবাসে আনে মানুষকে, আসলে যাদেরকে আমরা দালাল বলা হয়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে আমরা মানে এমন এক জি, প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন দেশপ্রেমী প্রবাসীর কথা। আমাদের মাঝে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন, যার কথা এতক্ষণ শুনছিলেন মোহাম্মদ ফারুক ব্যাপারী, ওমান প্রবাসী, চাঁদপুর, বাংলাদেশ। এবং কি আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন, উনি হয়তোবা টেকনিক সমস্যার কারণে লাইনটা কেটে গিয়েছে, উনি আবার এক্ষুনি যুক্ত হবেন। মোহাম্মদ রাসেল, বাহরাইন প্রবাসী, নোয়াখালী, বাংলাদেশ। উনি আমাদের সাথে কথা বলতেছিলেন, এই জন্য এই সময় ওনার টেকনিক সমস্যা, নেটওয়ার্ক লাইন কেটে গিয়েছে। আমাদের সাথে আছেন জনাব আহ ফারুক ব্যাপারী, ওমান প্রবাসী। ফারুক ভাই উনি হয়তোবা টেকনিক সমস্যার কারণে লাইনচ্যুত হয়েছেন, উনি এক্ষুনি আসবেন। ফারুক ভাই, আপনি যেই দেশে আছেন, আপনি ওমানে আছেন, ওমানে বর্তমান ভিসা সংযোগ আছে, ভিসার কি অবস্থা? ভিসা দিয়ে বাংলাদেশে আসতে পারে কিনা, বা ছুটিতে মানুষ যাওয়া আসা করতে পারে কিনা, এই ব্যাপারে আপনি কতটুকু জানেন? ভাই আমার একটু ধারণা নাই, আমি বলতে জি, পারবো না। বাট আমি দোকানে কাজ করি, বাট বাসায় কাজ করি, এই পর্যন্ত আমি সঠিক জানি। মানুষের তো শুনি, মানুষের তো ধরেন কত, আমরা মানুষেরা একটা কথা শুনলে বহুত নানান ধরনের কথা বলি, এই হয়েছে সেই হয়েছে, যেটা না হয়েছে ওটা নিয়ে আপনার বাজনা বাজনি করি, একটু হইলে একটু আপনার বানায়া বলি, বানায়া কথা বলি, ঠিক আছে। যেরকম একটু কথা হয়েছে এই কথাটা নিয়ে আমরা ঘাড়াঘাড়ি করি, কিন্তু সঠিক একটা, আমরা সঠিক রাস্তা যাইতে হবে, সঠিক রাস্তা যাইতে হবে, এটা কি সঠিক হয়েছে না না হয়েছে এটা আমরা দেখতে হবে আগে। না যাই না আপনার, না না শুই না আমরা একটা কথা বললে তো, ফুট করে বললে তো আর হবে না। সরকার যেটা করে এটা ভালোর জন্যই করে, আমাদের প্রবাসী সরকার এমন বাংলাদেশের সরকার যেটা করে এটা ভালোর জন্য করে, খারাপের জন্য করে না। কিন্তু আমরা সাধারণ পাবলিক বুঝি না, আমরা এটা বুঝি না, আমরা এটা মাথাতে নিয়ে নেই, অন্যটা অন্যটা মাথাতে নিয়ে নেই, এই আর কি। আচ্ছা, আপনি বলতেছিলেন আসলে তথ্য, যে কোনো তথ্য না যাই না বলাটা ঠিক না। আসলে আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা শোনার আগে মন্তব্য করে ফেলি, বা কথা শোনার আগে কিন্তু আমরা ওই কথা নিয়ে একটা বলা বাংলা কথা গানা বাজনা করে ফেলি আর কি। আর যদি হয় একটু, আমরা এটাকে আরো অনেক বাড়িয়ে ফেলি, বাড়িয়ে এটাকে আমরা এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, একটা তথ্য না জেনে আমরা আলোচনা করি। আপনি বলছিলেন যাতে এইগুলো আমরা বিভ্রান্তি না ছড়াই আর কি, আপনি এরকম বলতে চাইছিলেন। ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে আসছেন আবারও মোহাম্মদ রাসেল, বাহরাইন প্রবাসী, নোয়াখালী, বাংলাদেশ। রাসেল ভাই হয়তোবা নেটওয়ার্ক সমস্যা নয়তোবা কোনো কারণে লাইনচ্যুত হয়ে গেছিলেন। রাসেল ভাই, আপনার কাছে যে কথাগুলো বলতেছিলেন যদি বলতেন আর কি। জি, আসলে এখানে আমরা এমন পর্যায়ে চলে গেছি, মানুষ টাকার জন্য কি এলাকার মানুষ বা পাড়া প্রতিবেশী বা যাই হোক, মানবিক হওয়া উচিত। আমরা জি, প্রিয় দর্শক, আসলে রাসেল ভাই কথা বলতে গিয়ে ওনার লাইন চ্যুত হয়ে যাচ্ছেন, হয়তোবা ওনার সমস্যা কি শুরু হয়েছে জানি না, এটা উনি বলতে পারেন ভালো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন দেশপ্রেমী প্রবাসীর কথা। আমাদের মাঝে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন, যারা বর্তমান প্রবাসী। আমরা শুনছিলাম তাদের কথা। আপনারা আমাদের এই প্রোগ্রামটা ইউটিউবে দেখতে গেলে ইউটিউবে গিয়ে দেশ ও প্রবাস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের এই প্রোগ্রামটা পরবর্তীতে আমরা আপলোড দেওয়া হবে, আপনারা ওইখান থেকে উপভোগ করতে পারবেন। এবং কি আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ আছেন, দেখতেছেন, আপনারা অবশ্যই আমাদের লাইভ প্রোগ্রামটা শেয়ার করে দিবেন। এবং আপনারা চাইলে আমাদের দেশ ও প্রবাস টিভির ফেসবুক পেজটিতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন। আপনারা পরবর্তীতে আপনারাও এই চ্যানেলে, আপনার আমাদের এই প্রোগ্রামে আপনি যদি প্রবাসী হন, অতিথি আসতে পারেন, আমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। জি ফারুক ভাই, আসলে রাসেল ভাই হয়তোবা টেকনিক সমস্যার কারণে উনি বারবার লাইন কেটে যাচ্ছে, আবারও যুক্ত হবেন। ফারুক ভাই, আমি আপনার কাছে এই প্রশ্ন রাখতেছি, আপনি একজন প্রবাসী হিসাবে, আপনি প্রবাসী হিসাবে আপনার কাছে প্রশ্নটা, আপনি বাংলাদেশের রেমিটেন্সের মধ্যে প্রবাসীদের কতটুকু অবদান আপনি মনে করেন? বুঝলাম না। বাংলাদেশের উন্নয়নের মধ্যে বা প্রবাসীদের টাকা কতটুকু আপনি মনে করেন যে প্রবাসীরা টাকা যে পাঠাচ্ছে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগছে কিনা টাকাগুলো? ভাই আমার একটু জ্ঞান বুদ্ধি কম, যাক যেটুকু হয়েছে বয়স, আসলে আমাদের হুম, প্রবাসীদের জন্য আমি নতুন আসছি,
প্রবাসে, হুম। যা কটুকু আমার ধারণা নাই, তারপরে আমার যেটুকু যেটুকু আমার মাথা খেলে, এমন যেটুকু আমার জ্ঞানে কুলায় আমি ওটুকু বলবো। আমাদের প্রবাসীরা অনেক কষ্ট করে, আমি আসার পরে বুঝতে পারলাম বাংলাদেশের থেকে প্রবাসে কত কষ্ট, কত যন্ত্রণা, কত কষ্ট। মাথার ঘাম মাটিতে ফালে টাকা কামায়, এই টাকাটা আপনার বাংলাদেশে সেন্ড করে, এমন ব্যাংকের মাধ্যমে নাহলে যে কোনো মাধ্যমে ফাটায়, ফাটানোর পরে ব্যাংকে সরকারি অ্যাকাউন্টে যাক, সরকারি ব্যাংকে যাক, যাক এটা সরকারের বাংলাদেশে যাক, আমাদের উন্নয়নের জন্য, আমার সরকারের উন্নয়নের জন্য, আমাদের বাংলাদেশ উন্নয়নের জন্য দেন উন্নত হয়, প্রবাসীরা সবাই টাকা ফাটায় ফ্যামিলিদের জন্য। ওই টাকাটা আমাদের কাছে আমাদের বাংলাদেশ সরকারের মাধ্যমে ফাটায়, ফাটানোর পর এখান থেকে উঠে নেয়, ব্যাংকের মাধ্যমে উঠে নেয়, যাক সংসার চলে। আমাদের বাংলাদেশ হ্যাঁ অবশ্যই উন্নত, প্রবাসীরা আসলে অনেক, হ্যার মতো মানে বলার মতো ভাষা নাই। প্রবাসীরা যাই করে ভালোই করে, এমন প্রবাসীদের টাকা নিয়ে আমাদের বাংলাদেশ উন্নত হয়, এমন উন্নত হচ্ছে, এমন আমাদের বাংলাদেশ সরকার উন্নত করছে। আমাদের বিদেশে প্রবাসে বিদেশে যারা আছে, যে সরকার আছে তারা উন্নত করছে, আমাদের ভালো চাইতে আছে, বাংলাদেশ সরকার আমাদের ভালো চাইতে আছে। এটা দেখি নাই, খারাপ দেখি নাই, কিন্তু মানুষের মুখে শুনি, একজনের মুখে একরকম শুনি, কিন্তু ওগুলো তো আমার কানে নিয়ে কোনো লাভ নাই। আমি কি করবো, এমন আমি কি দেখতেছি, আমি এটা এটা আমার মাথাতে রাখলে হবে? ঠিক আছে, ওই নানান ধরনের মানুষের নানান কথা বলে, এগুলা এগুলা মাথাতে নিলে আমরা দেখছি সবসময় মাথা মানুষের একরকম থাকে না, হ্যাক হয়ে যায়। সব কথা মাথাতে নেওয়া যায় না, আর সব কথা সব জায়গায় বলা যায় না। তাহলে আমাদের বাংলাদেশের সরকার আসলে অনেক ভালো, এবং আমাদের প্রবাসী ভাইয়েরা বোনেরা খুব কষ্ট করে বাংলাদেশে টাকা পয়সা পাঠায় বাংলাদেশ উন্নয়নের জন্য, এমন ফ্যামিলি চলার জন্য, এই আর কি। জি ফারুক ভাই, অসংখ্য ধন্যবাদ। ফারুক ভাই, আসলে আমাদের অতিথি আরেকজন ছিলেন মোহাম্মদ রাসেল, বাহারেন প্রবাসী, নোয়াখালী বাংলাদেশ। উনি নেটওয়ার্ক জনিত কারণে হয়তো বা বারবার কেটে যাচ্ছে, আবারও প্রবেশ করতেছিলেন। আমি আপনাকে দিয়ে করতেছিলাম প্রোগ্রামটা কন্টিনিউ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন দেশপ্রেমী প্রবাসীর কথা। এই অনুষ্ঠানটির মধ্যে আমরা যাদেরকে অতিথি করা হয় তারা প্রত্যেকেই প্রবাসী, এবং কি বর্তমান প্রবাসী, বা আপনি দেশে আছেন ছুটিতে, এবং কি আপনি প্রবাস জীবন শেষ করে চলে গিয়েছেন, আপনারাও চাইলে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে পারবেন। আপনারা অতিথি হতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। ফারুক ভাই, আমি আপনার কাছে এই প্রশ্ন রাখতেছি, সেটা হচ্ছে আসলে প্রবাসী কিভাবে চলাফেরা করলে বাংলাদেশে আপনি টাকাটা একটু প্রপারলি ভালোভাবে পাঠানো যাবে, যে জায়গাটা ইনকাম করে প্রবাসে আমরা জানি আসলে অনেক খরচ, আবার অনেকে খরচ একটু কম করে বাংলাদেশের টাকাটা বেশি পাঠাচ্ছে আর কি। তা আসলে কিভাবে চলাফেরা করলে প্রবাসে সুন্দরভাবে কিভাবে চলাফেরা করা যায়, এবং কি যারা নতুন প্রবাসী আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কিভাবে সুন্দরভাবে চলাফেরা করলে বাংলাদেশে 10 টাকা বেশি পাঠাতে পারবেন ফারুক ভাই? আচ্ছা, আপনার হেলালুদ্দিন মুন্সি ভাই, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমার প্রশ্ন করছেন, আমার উত্তর উত্তর অবশ্যই দিতে হবে, অবশ্যই আমার কথা আছে, আমি কথা বলবো। আমি চাই আমাদেরকে যারাই আনে, একজনের মারফতে আমরা আসি, আনানের মালিক আল্লাহ, উসুল্লাহ একজন থাকে। ঠিক আছে, যে কোনো মারফতে আসি, নাহলে আমার হেলালুদ্দিন ভাইয়ের মাধ্যমে আসি, নাহলে আমার ভাইয়ের মাধ্যমে আসি, একজন আত্মীয় স্বজনের মাধ্যমে আমরা আসি। যাক, আসার পরে যদি আমাদেরকে যদি একটা ভালো কাজ দেয়, আমাদের কাছে ভালো একটা লাইন লাইন ধরে দেয়, আসার পরে যদি নানান ধরনের নাশকতা করে, তো টাকা কিভাবে কামাবে? তো বাংলাদেশে থেকে যদি আমরা যদি 10-15 হাজার প্রতিদিন যদি 500 টাকা হাজিরা কাজ করি, মাসে 15,000 টাকা, মা বাপ ভাই বোন নিয়ে ছেলে সন্তান নিয়ে আমরা ফ্যামিলি নিয়ে কিন্তু সুন্দরভাবে চলতে পারতাছি। তা আমরা বিদেশে এসে যদি 10,000 টাকা মাসে 15,000 টাকা না কামাইতে পারি, তা আমাদের এই বিদেশ করার কি দরকার? কোনো প্রয়োজনই তো নাই। 2টা বছর গণলে আবার আকামা চিন্তা করতে হয়, হ্যাঁ রে, এগুলা টেনশন করতে হয়, বাড়িতে প্রতি মাসের টাকা দেওয়ার চিন্তা করতে হয়, নিজের খাইতে হয়, বাসা ভাড়া দিতে হয়, সবকিছুই কিনা। প্রবাসে কোনটা ফ্রি আছে? কোনোটাই ফ্রি নাই, সব কিনা, বাসা ভাড়া, খাওয়া দাওয়া, সব পূর্ণ কিছু কিনা, পানির বিল, কারেন্ট বিল, সবটাই কিনা। তা আমাদের আমাদের তো আর কিছু ফ্রি দিচ্ছে না, ফ্রি পাচ্ছি না। বাংলাদেশে থাকলে আমাদের 500 টাকা করে প্রতিদিন যদি 500 টাকা করে হাজিরা পালাইতাম, ফালানোর পরে সকালে যাইতাম 9টার দিকে, বিকেল 5টার দিকে চলে আসতাম, আসার পরে বা গা গোসল দিয়ে আমরা ফ্যামিলি নিয়ে মা বাপ নিয়ে এক জায়গায় খাওয়া দাওয়া করতাম, এক জায়গায় ঘুমাইতাম, সকালবেলা আবার কামে বাড়াইতাম। তা আমাদের মাঝে বিদেশে আমরা সকাল ফজরের পরে দিয়ে এমন লোক আছে, আমরা মেশনে কাজে যায়, 4টার দিকে যায় কাজে, আবার বিকেল 5টার দিকে আসে, এসে আবার রান্না করতে হয়, রান্না করে আবার খায়া টায়া ঘুমাইতে হয়, আবার সকালে কাজের টেনশন। তাহলে আমরা কত কষ্টে আছি প্রবাসে। প্রবাসে প্রতিটা লোকে কষ্ট আছে, কেউ সুখী নাই, সবাই কষ্ট আছে, কিন্তু এই কষ্টের টাকাটা আমাদের বাংলাদেশে যায়, বাংলাদেশে যায়।
তো এই কষ্টগুলো আমাদের বাংলাদেশের লোকও বুঝতে হবে, আমাদের ফ্যামিলির লোকও বুঝতে হবে। এই আমার সন্তান বিদেশ পাঠাইছি, সন্তান কেমন আছে, এমন কোন দুঃখে আছে, কোন সুখে আছে, এগুলো তার দেখতে আসে না, সেই সরাসরি দেখতে আসে না। আমি বলবো মোবাইল একরকম, মা আমি এরকম আছি, তারা আমরা প্রবাসীরা ভালো বলি, আমরা কখনো খারাপ বলি না, মা ভালো আছি। ফোন দিলে আমার আত্মীয় স্বজন যদি ফোন দেয়, কেমন আছো বাবা, বাবা মা ভালো আছি। বোনে ফোন দিলে, ভাই ভালো আছে, হ্যাঁ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে, সবার দোয়া ভালো রাখছে। আমরা ভালোই বলি, আমরা কখনো খারাপ বলি না। খাই আছি না আছি, আমরা খারাপ কখনো বলি না, ভালো বলি। প্রবাসী সব ভাই ভালো বলে, আত্মীয় স্বজনকে ভালো বলে। আবার আত্মীয় স্বজনে ভাই বেড়াতে যদি কিছু চায়, হ্যাঁ আনবো, আশা দেয়, আনবো ইনশাল্লাহ আনবো। কেউ একটা মোবাইল চায়, একজনে একটা চায়, আবদার আছে, অবশ্যই আবদার আছে, থাকার গেলে একটা একটা ভাই আছে বিদেশে, নাহলে বাবা আছে, চাইতেই পারে। কিন্তু প্রবাসী বাবা ভাই কেমন আছে, একমাত্র আল্লাহ পাক ছাড়া, রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, আর যে আছে সেই জানে। জি ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনলাম আপনার কথা। আসলে আমাদের মাঝে আরেকজন অতিথি ছিলেন, আছেন মোহাম্মদ রাসেল, বাহরাইন প্রবাসী, নোয়াখালী, বাংলাদেশ। রাসেল ভাই হয়তো বা টেকনিক সমস্যার কারণে বারবার লাইন কেটে যাচ্ছে, কি জানি না কি সমস্যা হয়েছিল আপনার। আর রাসেল ভাই আসলে কথাগুলো মনে আছে কিনা, ফারুক ভাই বলতেছিলেন আসলে যারা প্রবাসে একটা লোককে আনে এই দেশে, আনার পরে ওনাদেরকে ঠিক মতো টেক কেয়ার করে না বিদায় আসলে একজন প্রবাসী যিনি আসেন নতুন, ইনকাম ভালোভাবে করতে পারে না। এই বিষয়ে আপনি কি বলবেন? যারা একজন প্রবাসীকে এই দেশে আনেন, বাংলাদেশিকে এনে যে এভাবে ছেড়ে দেয় রাস্তার মধ্যে, কাজকর্ম দেয় না, কিছু দেয় না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে আমরা এমন অপর্যায়ে গেছি, টাকার জন্য আমরা আহ, দেশের মানুষকে এভাবে মানে একটা পর্যায়ে আনি, রাস্তার মধ্যে ফেলে রাখা বা কাজ কাম না দিয়ে আহ, মানে লাঞ্ছনা করার দরকার নাই। একটা লোককে আনবেন, সম্পূর্ণভাবে কাজের মধ্যে, যে কাজের মধ্যে আনার কথা ওই কাজের মধ্যে লাগাই দিবেন। এটা হচ্ছে মূল কথা। অযথা একটা মানুষকে হয়রানি করার বা কষ্ট দেওয়ার কোনো, এটার কোনো অর্থ নাই, মানি নাই। তো আমি এদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা একটু সচেতন হন, আর সবকিছু জানেন, জানে শুনি এই একটা কোম্পানিতে একটা লোক আনেন, যে যাতে করে একটা লোক আপনার উছিলা একটা পরিবার খেয়ে পরে বাঁচতে পারে, বা পরিবারটা সচল হতে পারে, সচ্ছল হতে পারে। আর এই কথাই আমার আর কি। জি, রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন দেশপ্রেমী প্রবাসীর কথা। আজকে আমাদের মাঝে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন যারা বর্তমান প্রবাসী। একজন যুক্ত হয়েছিলেন মোহাম্মদ ফারুক ব্যাপারী, ওমান প্রবাসী, চাঁদপুর, বাংলাদেশ, এবং যার কথা শুনছিলেন মোহাম্মদ রাসেল, বাহরাইন প্রবাসী, নোয়াখালী, বাংলাদেশ। রাসেল ভাই, আমি আপনার কাছে আবারও যাচ্ছি। রাসেল ভাই, আপনি যে বাহরাইনে আছেন, ওই দেশের সাথে বাংলাদেশের বর্তমানে ভিসা সংযোগ আছে কিনা, বা বাংলাদেশের মানুষ বা ছুটিতে আসা যাওয়া করতে পারে কিনা, বর্তমান কি অবস্থা? আসলে বাহরাইনের সাথে বাংলাদেশের ভিসা বন্ধ হয়েছে 2017 সালের মার্চ মাসে। তখন থেকে এ পর্যায়ে এখনো কোনো প্রকার ভিসা চালু হয় নাই। মাঝখান দিয়ে ভিজিট ভিসা ছিল, ওই ভিসাটাও এখন বন্ধ আছে। একমাত্র এই একটা ফাউন্ডিং ভিসা এটা আছে আর কি, ওটা চালু আছে, যেটা বিজনেসম্যানরা ছাড়া কেউ আসতে পারে না। তো এছাড়া অন্য কোনো ভিসা চালু নাই। তবে এখান থেকে আসা যাওয়ার ব্যবস্থা আছে, অসুবিধা নাই। করোনা সার্টিফিকেট নিয়ে এই করোনা টেস্ট করে তারপরে যাই আপনি বাংলাদেশে যেতে পারবেন, বাংলাদেশ থেকে আসতে পারবেন। তবে আপনি করোনাটা টেস্ট করা হচ্ছে মূল উদ্দেশ্য আর কি, যাতে করে অন্যরা না ছড়ায়। জি রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে রাসেল ভাই থেকে আপনার চমৎকার একটি তথ্য পেয়েছেন। বাহরাইনে বর্তমানে কোনো ভিসা নাই, আর যদিও থাকে এটা হয়তো বা ভিআইপি একটা ভিসা আছে। তো আপনারা যাদের সাথে লেনদেন করতে একটু অবশ্যই খেয়াল করে লেনদেন করবেন। অনেকেই বলবে, অনেক দালাল আছে বাংলাদেশে, বলবে আমরা নিয়ে দেবো এইভাবে সেইভাবে। আসলে এগুলা কাজ করতে একটু ভেবেচিন্তে কাজ করার প্রয়োজন আর কি। তো আচ্ছা রাসেল ভাই, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখি। আপনি একজন প্রবাসী হিসাবে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের কতটুকু অবদান আপনি মনে করেন আপনার থেকে? আসলে বাংলাদেশের সিংহভাগ অর্থনীতি মানে অর্থনীতির চাকা ঘুরে হচ্ছে প্রবাসীর রেমিটেন্স দ্বারা। তো
আমি এটাতে বুক ফুলিয়ে বলতে পারি যে আমি একজন প্রবাসী। তো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ফান্ড দিচ্ছি, এই জন্য আমাদেরকে আসলে সরকারে আলাদা একটা পর্যায়ে যদি একটা দিত, যেমন কি মুক্তিযোদ্ধা কোটা বা কোটা আছে, তো এরকম একটা প্রবাসীদের জন্য একটা কোটা বের করে, যাতে করে আমাদের ফ্যামিলি পরিজন আহ, সব জায়গাতে, স্কুল কলেজ মাদ্রাসা যে কোনো জায়গাতে একটা পর্যায়ে পৌঁছাইতে পারে। তো এটাই আমার কথা আর কি। আচ্ছা আচ্ছা, আপনি বলতেছিলেন যেটা দেখা গেছে আপনার যারা মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে একটা কোটার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা যদি তাদের বাবা বা তাদের দাদা যদি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট থাকে, তাদেরকে সরকার একটা ভালো একটা সুযোগ সুবিধা দিচ্ছে। তো আপনি বলতেছেন আসলে যারা প্রবাসে আছে তাদেরকে এরকম একটা সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের সন্তানকে, এবং কি বিভিন্ন প্রবাসীরা প্রবাস শেষ করে দেশে চলে গেছে, তাদেরকে যদি প্রবাসী ব্যাংক থেকে একটা ঋণ সুন্দরভাবে দিয়ে তাদের একটা পজিশন করে দেওয়া, যে আপনি এটা বলতেছিলেন। আমরাও আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সরকারের কাছে আকুল আবেদন জানাবো, আসলে এই বিষয়গুলো একটু নজর দেওয়ার দরকার। সেটা হচ্ছে একজন প্রবাসী প্রবাস করে ওনার যে টাকাটা ইনকাম করে দেশে বাড়ি করতে জায়গা কিনতে, টাকাটা কিন্তু শেষ হয়ে যায়। বেশিরভাগ প্রবাসী এরকম হয়। তো তারা যদি বাংলাদেশ সরকার থেকে এবং কি প্রবাসী ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটা ব্যবসা শুরু করতে পারে, এরকম একটু নজর দেওয়ার সরকারের খুব জরুরি আর কি। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন দেশপ্রেমী প্রবাসীর কথা। আমাদের মাঝে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন। যার কথা শুনছিলেন মোহাম্মদ রাসেল, বাহরাইন প্রবাসী, নোয়াখালী বাংলাদেশ, এবং কি আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন মোহাম্মদ ফারুক ব্যাপারী, ওমান প্রবাসী, চাঁদপুর, বাংলাদেশ। ফারুক ভাই, আমি আপনার কাছে যাচ্ছি। ফারুক ভাই, আজকে আপনি যে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বা আমাদেরকে যারা দেখতেছিলেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে, যে আমার কথাতে কোনো ভুল করে থাকি, আমি ভুল ভুলে থাকি, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এমন ক্ষমা করে দিবেন। যদি আমার কথা ভুল হইতে পারে, মানুষ বলতে মানুষের ভুল হয়, চলার পথে ভুল হয়। যে আমরা প্রবাসে আসছি, আমিও ভুল করে আসছি, বাংলাদেশে ভালো ছিলাম, কিন্তু এমন ভুল কেউ করেন না। প্রবাসী ভাইদের বলছি, প্রবাসী বোনদেরকে বলছি, সবাই জান না হইন না কাজ করে আসবেন, এমন ভালো মানুষ দেখা ভালো মানুষ ধরে জি আসবেন। ফারুক ভাই, যারা যাতে আমাদের প্রবাসে কাছে, চলে আসছে তাদেরকে বলে তো আর তেমন কোনো লাভ নাই। যারা দেশে আছে আপনি তাদের উদ্দেশ্যে হয়তো বা বলতে পারেন, যারা দেশে আছেন আপনারা এইভাবে যে আসলে হয়তো বা। জি। যে বলতে বলতে আছি হেলালুদ্দিন মুন্সি ভাই, বাংলাদেশে যারা আছেন ভাই এমন বোনেরা, প্রবাসে যারা আসবেন, উদ্যোগ নিবেন। 6 মাস 1 বছর আগে থেকে উদ্যোগ নেন, পাসপোর্ট করার উদ্যোগ নেন, মেডিকেল করার উদ্যোগ নেন। আপনাদেরকে ভিসা দিবে, ভিসা নিবে 3 লাখ 3.5 লাখ টাকা ভিসা নিবে, এরকম একটা আশা দেয়। আপনারা 2 লাখ ফাটাইয়া দেন, নাহলে 1 লাখ টাকা ফাটাইয়া দেন, পরে আরগুলা দিয়ে আমি ভিসা ফাটাই দিতে আসি, এসব ধরনের কথাবার্তা বলে। আমরাই বলি, আমাদের মতো সাধারণ পাবলিকেরাই বলে। আমরা এই কাজ করি। বাংলাদেশ মানুষের যার বাড়িতে দিন আনি মাদানে খাইতে পারে না, এক মুঠো ভাত, তাদেরকে এরকম আত্মহাস দেয়, এমন দেখেছে ইয়া করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটা বিষয় আছে, ভালো আছে, ভালো বিষয়, ফ্রি ভিসা। ফ্রি ভিসা কাকে বলে? ফ্রি ভিসাটা কি বলে? আমি তো ফ্রি ভিসা কোনো কিছু বুঝি নাই, জানি নাই। ফ্রি ভিসা কইয়া 4 লাখ 5 লাখ টাকা নেয় মানুষে। যেসব ধরনের আপনার আমাদের মতো মানুষ, ঠিক আছে, এই যে এগুলো করে, যাদের আপনার ভিডা নাই, জায়গা সম্পদ নাই, রোডে ঘাটে ভাড়া থাকে, বাসা ভাড়া থাকে, তাদের কাছে 4 লাখ 5 লাখ টাকা নেয় একটা ভিসা। ঠিক আছে, এদেশের বিদেশিরা ভিসা দেয় ফ্রি। ফ্রি দেওয়ার পরে এই ভিসা বিক্রি করে, আমাদের বাঙালিরা ভিসা বিক্রি করে 4 লাখ টাকা 5 লাখ টাকা বিক্রি করে। যার যার বাড়িতে ভাতের ফাইলার ভিতরে ভাত, এক মুঠো ভাত নাই, ভাত খাইতে পারে না। দুপুরবেলা যাবে কাজে, রাতের এক মুঠ ভাত খায়, দুপুরে অনেক সময় দুপুরে খাইতে পারে না। তাদের কাছে এরকম টাকা নাই, 2 লাখ 2.5 লাখ 3 লাখ 3.5 লাখ এরকম টাকা নাই। এসব কাজ কেউ করবেন না। আর এসব কাজ করবেন না, মানে এসব কাজ দেখা করবেন। যারা ভালো মানুষ আছে, ভালো মনের মানুষ আছে, তাদের কাছে যোগাযোগ করবেন। অবশ্যই আছে দুনিয়াদারিতে, অবশ্যই ভালো মানুষ আছে, খারাপও আছে, ভালো আছে, কিন্তু খারাপের পাল্লায় পড়েন না। এটা আমার অনুরোধ। বাংলাদেশের ভাই, বাবা, মা, সবার কাছে আমার একটা আবেদন, সবাই যে কাজ করবেন, ভালো মানুষ ধরে কাজ করবেন, ভালো মানুষ ধরে বিদেশে পাঠাবেন। দেন একটা এঙ্গেজ স্যার কি দেয়, 10 টাকা বেতন হোক, 10 টাকা বেতন হোক, কিন্তু এঙ্গেজ স্যার কি এমন এঙ্গেজ কাজ দেয়, এক জায়গায় বসে দেন কাজ করতে পারে, আর যতদিন থাকে রিজিকে
একজন মহাজনের আন্ডারে কাজে দিবেন, এরকম লোক চাইয়া দিবেন। এই পর্যন্ত আপনাদের কাছে আমার অনুরোধ, কেউ আর ভুল করবেন না, সামনে যা ভুল করছেন পিছিয়ে দিয়ে আর কেউ ভুল করবেন না। জি ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফারুক ভাই আপনার কাছে আমরা আসবো আবারও। আমি এখন সরাসরি যাচ্ছি জনাব রাসেল। রাসেল ভাই আপনার কাছে। রাসেল ভাই আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার বা বাংলাদেশ দূতাবাসের কাছে আপনার কি ধরনের চাওয়া পাও বা কি ধরনের প্রত্যাশা আপনি মনে করেন? দেখেন, আমরা একজন প্রবাসী। আমরা যে কোনো মুহূর্তে বাংলাদেশে যেতে চাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্র কারণে আমরা বাংলাদেশে যেতে পারি না। আর গেলেও আমাদেরকে বিভিন্ন রকমের হয়রানি করা হয়, বিশেষ করে এয়ারপোর্ট হয়রানিটা। এই এই ধরনের হয়রানি তো আমাদের এখানে করার দরকার নাই। আমরা অলরেডি এই দেশ থেকে আমরা বাংলাদেশে গেছি। এই দেশের থেকে কি আর বাংলাদেশের সেফটি কম নাকি, বেশি নাকি? আমি মনে করি আমরা এসব দেশ থেকে সবচেয়ে বেশি সেফ জোন হয়ে যায়। তারপরও আমাদেরকে ওখানে গিয়ে বলে যে আপনার মোবাইল কয়টা আনছেন, লাইট কয়টা, বা আপনার ওইটা কয়টা কয়টা ওইটা কয়টা, এইগুলা বলে বলে আমাদেরকে একটা হয়রানি করে। এরপর বলে যে আপনার একটা দিতে হবে, এই কি জানি কয়, ভ্যাট দিতে হবে, বা বিভিন্ন কৌশলে আমাদের থেকে টাকা খাওয়ার বা বিভিন্ন হয়রানির শিকার করে। আমি প্রবাসী বাংলাদেশ মন্ত্রীর কাছে বা সরকারের কাছে আকুল আবেদন যে আমাদেরকে এয়ারপোর্ট হয়রানিটা একটু বন্ধ করে। আমরা একজন রেমিটেন্স যোদ্ধা, আমরাও একজন মুক্তিযোদ্ধার মতো। আমাদের টাকা দিয়ে বা আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে আপনাদের দেশের সিংহভাগ চলছে। তো আমি আকুল আবেদন করব যে আমাদেরকে এয়ারপোর্ট হয়রানিটা বন্ধ করেন। আর আরেকটা হচ্ছে, আমাদের প্রবাসী লাশগুলা এখানে এখানে সেখানে পড়ে থাকে বা ফ্রিজে পড়ে থাকে। তো প্রবাসীর লাশগুলা একটু আপনারা দেখবেন যে বাংলাদেশ সরকারের নিজ দায়িত্বে যেন আমাদের প্রবাসীর লাশগুলা নিয়ে যায়, তাদের স্বজনদের হাতে হস্তান্তর করে, তাদের বাংলাদেশ সরকারের নিজ দায়িত্ব। এতে করে কি হয়, আমরা অন্তত নিজের মনকে বুঝাতে পারি যে আমার স্বজনকে আমরা ফিরে পেয়েছি। তো এটাই আমার সরকারের কাছে আবেদন। ধন্যবাদ। জি রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কি ধন্যবাদ জানাচ্ছি, আপনার চমৎকার সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আছি। আপনারা দেখছেন দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন দেশপ্রেমী প্রবাসীর কথা, পর্ব নম্বর 6। আপনাদের সাথে আছে আমি হেলাল উদ্দিন মুন্সি। আমাদের মাঝে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন যারা বর্তমান প্রবাসী আছেন, যার কথা শুনছিলেন মোহাম্মদ রাসেল, বাহরাইন প্রবাসী, নোয়াখালী বাংলাদেশ, এবং কি আমাদের সাথে আরেকজন অতিথি আছেন ফারুক ব্যাপারী, ওমান প্রবাসী, চাঁদপুর বাংলাদেশ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমি এখন সর্বশেষ ফারুক ভাই আপনার কাছে যাচ্ছি। ফারুক ভাই, আজকের এই অনুষ্ঠান থেকে কিভাবে আপনি বিদায় নিচ্ছেন ফারুক ভাই? দেশ প্রবাস টিভিকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আছেন, আমাদের হেলালুদ্দিন মুন্সি ভাই আমাকে এই ইয়াতে জয়েন করার জন্য ধন্যবাদ, এমন এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে সুযোগ পাইছি, কথা বললাম, খুব ভালো লাগলো। এমন আমাদের প্রবাসী যারা আছে ভাই, এমন সবাইকে আসসালামু আলাইকুম। ঠিক আছে, যদি আমার কথাতে যদি কোনো অন্যায় হয়ে থাকে, এমন ভুল করে থাকি, যদি ভুল বলে থাকি, তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন। মানুষ মৃত্যু ডরায়, মৃত্যু এক সেকেন্ডের ভরসা নাই। আমি এখন এই জায়গা থেকে, আমি এই জায়গা থেকে উঠে যাব, সেই ক্ষমতা আমার নাই। জি জি ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একসাথে শেষ করব। আমি এখন সরাসরি যাচ্ছি জনাব মোহাম্মদ রাসেল ভাই। রাসেল ভাই, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন থাকলো, আজকে যারা আমাদেরকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন এবং কি আজকের এই প্রোগ্রাম থেকে কিভাবে বিদায় নিচ্ছেন রাসেল ভাই? জি, অসংখ্য ধন্যবাদ হেলালুদ্দিন মুন্সি ভাই, আমাকে এই অনুষ্ঠানে, এত সুন্দর একটা চমৎকার অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। এখানে আসি আসলে মনের ভাবটা প্রকাশ করতে পারলাম। এই জন্যে আহ, দেশ ও প্রবাস টিভির পরিবারকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশ ও প্রবাস টিভির পরিবারকে। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের ফারুক ভাই প্রবাসী, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং দেশ ও প্রবাস টিভির সকল দর্শক বৃন্দকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা মায়ের ছেলে মায়ের কোলে সহি সালামতে যেতে পারি।
জি, রাসেল ভাই এবং কি ফারুক ভাই, আপনাদের দুজনকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেশ ও প্রবাস টিভির পক্ষ থেকে, এবং কি সেই সাথে আমি হেলালুদ্দিন মুন্সি আমার পক্ষ থেকে। আপনারা প্রবাসে বসে আজকে আমাদের মাঝে চমৎকার সময় দিয়েছিলেন। আসলে জানি প্রবাসে অনেক ব্যস্ত সময়, তার মধ্যে আপনারা সময় দিয়েছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং কি যারা বর্তমানে আছেন, আপনাদেরকেও আবারও আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন দেশপ্রেমী প্রবাসীর কথা পর্ব নাম্বার 6 এখানে শেষ করছি। দেখা হবে আগামী রবিবার বিকাল 4টা 30 মিনিটে বাংলাদেশ টাইম। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় বাংলাদেশের আপনার ফ্যামিলির সাথে, পরিবারের সাথে যোগাযোগ রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।